আচ্ছা আমি কথা বলা শুরু করি, হ্যাঁ? এখন শোনা যাচ্ছে? শুনতে পারতেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, সো কেবল 2 তে যখন আমরা সরি তুমি তো কথাই শুনো নাই। আচ্ছা, কেবল 1 যখন টেনশন করছে তখন আর কোনো কেবল ছিল না এবং কেবল 1 এর জন্য বিমটা যে পরিমাণে শর্টেনিং হয়েছে ওই শর্টেনিং এর ঘুরাই কি আমরা মনে করো কেবল 1 এর জন্য বিমটা 1 মিলিমিটার শর্ট হয়েছে। তো আমরা 1 মিলিমিটার দূরেই কি এটা টাইট করতে পারছি, অর্থাৎ 1 মিলিমিটার দূরে হচ্ছে কি আমরা অ্যাঙ্করিং করে ফেলছি। সো এটার জন্য আসলে প্রেসটেসিং এ কোনো লস হয় না। ঠিক আছে, কেবল 1 এর সময় বিমটা ছোট হয়েছে কিন্তু আমরা ছোট হওয়ার সাথে সাথে কি আমরা এটা টাইট দিতে পারতেছি। এটা পুশ টেনশনিং এর অঙ্ক, হ্যাঁ? তারপরে যখন কেবল 2 এর কথা চিন্তা করলাম, যখন কেবল 2 যখন টেনশনিং করলাম, সো কেবল 2 এর কারণে মনে করো এডিশনাল 1 মিলিমিটার ছোট হয়েছে। সো কেবল 2 এর সময় আমরা কেবল 2 এর সময় বিমটা কি টোটাল 2 মিলিমিটার ছোট হলো, তাই না? কেবল 1 এর জন্য 1 মিলিমিটার, কেবল 2 এর জন্য 1 মিলিমিটার। কিন্তু আমরা কেবল 2 টা তাহলে কি আমরা 2 মিলিমিটার ছোট জায়গায় কি আমরা এটা অ্যাঙ্করিংটা করলাম। কিন্তু কেবল 1 টা আমরা করছি কত মিলিমিটার ছোট জায়গায়? 1 মিলিমিটার ছোট জায়গায়। তো সো কেবল 1 টাতে কি তখন কেবল 1 ছিল তখন 1 মিলি মানে মনে করো 999 1 মিটারে যদি বিমটা হয় 999 মিলিমিটারে কি কেবল 1 টা আছে। কিন্তু কেবল 2 যখন অ্যাঙ্কর করছি তখন বিমটা হয়ে গেছে কত 998 মিলিমিটার, তাই না? যদি 1 মিটারে বিম হয় তাহলে তাহলে কেবল 1 টা কি 1 মিলিমিটার এডিশনাল যে 1 মিলিমিটার বিমটা ছোট হলো এর কারণে হচ্ছে কি কেবল 1 এ লস হবে না, যেহেতু প্রিস্টেসিং করা হয় কি স্টিলের টানের মাধ্যমে। এখন বিম যদি ছোট হয়ে যায় স্টিলটাও কি ছোট হয়ে যাবে, আলটিমেটলি লস হবে, তাই না? স্ট্রেসটা কমে যাবে, ইফেক্টিভ স্ট্রেসটা কমে যাবে। তো এই কথা চিন্তা করে এখন আমরা কেবল 2 এর স্ট্রেস চিন্তা করব। এখন কেবল 2 তে আমরা এখন আমরা ক্যালকুলেট করব কেবল 2 এর কারণে কেবল 1 এর যে লস হয়েছে। এটাই বলা হচ্ছে when কেবল 2 is tension and anchored। কেবল 2 যখন টেনশন এবং অ্যাঙ্কর করা হয় কেবল 2 যখন টেনশন এবং অ্যাঙ্কর করা হয় তখন কেবল 1 এ লস হবে। এখন দেখো আমাদের কেবল 1 এ যে লসটা হবে, কেবল 1 টা হচ্ছে কি আলটিমেটলি এটা হচ্ছে কি একটা প্যারাবোলিক শেপ না? কেবল 1 টা হচ্ছে কি একটা প্যারাবোলিক শেপ। এই প্যারাবোলিক শেপে আমাদের এই জায়গায় স্টিলটা এই যে প্যারাবোলা, এই প্যারাবোলায় মিউট করো সবাই। কেবল 1 টা যে প্যারাবোলিক প্যারাবোলিক স্টিলটা দেখো এই জায়গায় আছে, এই জায়গায় উপরে এবং মাঝে কি নিচে, এবং এটা কি অনেকটা ভিন্ন জায়গায় মানে বিভিন্ন পজিশনে আছে, তাই না? অ্যালং দ্য লেন্থ। সো এই যে লেন্থ স্টিলটা আসলে কতটুকু ছোট হবে তার আশেপাশের কংক্রিট গুলা যতটুকু ছোট হবে স্টিলটা আসলে কি ততটুকুই ছোট হবে। এবং আশেপাশে কংক্রিটটা কতটুকু ছোট হবে? আশেপাশে কংক্রিটের উপর যে স্ট্রেস আসে ওই স্ট্রেসের করসপন্ডিং স্ট্রেন হবে, মানে ওই যতটুকু স্ট্রেস আছে ওই করসপন্ডিং স্ট্রেন হবে। সো আলটিমেটলি কেবল 1 এ যে লসটা হবে, কেবল 1 এর লসটা হবে আসলে কি কেবল 1 এর চারপাশে যে কংক্রিট গুলো আছে এই কংক্রিট গুলোর উপর যে স্ট্রেস আছে। এখন যেহেতু কেবল 1 টা একটা স্ট্রেট লাইনে নাই, অর্থাৎ ফিক্সড পজিশনে নাই, সো কেবল 1 এর এক এক জায়গায় স্ট্রেস এক এক রকম, তাই না? কেবল 1 এর চারপাশে এই কেবল 1 এর এইখানে চারপাশে যে কংক্রিটটা আছে এই কংক্রিটের যে এই স্ট্রেস এবং এই জায়গায় যে কংক্রিটটা আছে এই জায়গায় কংক্রিটের স্ট্রেস ভিন্ন, পুরো লেন্থ বরাবর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণ। কেবল 1 এর চারপাশে যে কংক্রিট গুলো আছে এগুলার স্ট্রেস বিভিন্ন। তো স্ট্রেস বিভিন্ন হলে কি তোমার স্ট্রেনও বিভিন্ন। তো আমরা তাহলে কোন স্ট্রেসের উপর নির্ভর করে সে লস হবে, তাহলে এভারেজ স্ট্রেস নির্ণয় করবো, তাই না? এভারেজ স্ট্রেস নির্ণয় করতে পারলে কি আমরা এভারেজ স্ট্রেন কত এটা বের করতে হবে, ইফেক্টিভ স্ট্রেন কত। তো যাই হোক, এখন কেবল 1 এ দেখো আমাদের প্রথমে টার্গেট নিব এই জায়গায়, অর্থাৎ সাপোর্ট সেকশনে কি পরিমাণ স্ট্রেস আছে। তো আমরা সাপোর্ট সেকশনে স্ট্রেস থাকার পরে এখন দেখো লস স্ট্রেস বের করতেছি কার কোথায়? কেবল 1 এর চারপাশে যে কংক্রিটটা আছে এটা। তো আমি কেবল 1 এর ক্ষেত্রে স্ট্রেস বের করার সময় সি এর ভ্যালু কত হবে? 50, তাই না? যেহেতু সি দিয়ে কি স্যার করে সি এর স্যার সি এর ভ্যালুটা নিয়ে স্যার একটু কনফিউশন ছিল স্যার। এটাই নিউট্রাল বলতেছিলাম। অ্যাক্সিস থেকে স্যার ইসেন্ট্রিসিটিটা কি স্যার নিউট্রাল অ্যাক্সিস থেকে কেবলের দূরত্ব? ইসেন্ট্রিসিটি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে কেবলের দূরত্ব। কোন কেবলের দূরত্ব? যে কেবল দিয়ে এই ফোর্স দেওয়া হচ্ছে, যে কেবলের ফোর্সের কথা চিন্তা করা হচ্ছে।
ঠিক আছে। আর স্যার সিটা? সিটা হচ্ছে যে জায়গায় আমি স্ট্রেস বের করতেছি, যেই পজিশনে, যেই জায়গায় কংক্রিটের স্ট্রেস বের করতেছি সেই জায়গায়। যেমন এই ক্ষেত্রে চিন্তা করো, আমি যদি এই জায়গায় স্ট্রেস বের করতে চাই কেবল 2 এর জন্য, তো সি হচ্ছে কি, যেহেতু এই জায়গায় স্ট্রেস বের করতেছি নিউট্রাল অ্যাক্সিস থেকে এই জায়গার দূরত্ব, আর ই হচ্ছে যে কেবলের জন্য, এখন আমরা কি কেবল 1 এর জন্য স্ট্রেস বের করতেছি না, এখন তাহলে ইটা হবে কি কেবল 1 এর দূরত্ব। ওকে, ইটা হবে কি, যেহেতু কেবল 1টা ফোর্স দিচ্ছে যে তার হবে ই, যে ফোর্স দিচ্ছে তার হবে ই, আর যার পজিশনে বের করছি সেটা হবে সি। যেমন এই সাপোর্ট সেকশনে চিন্তা করো, আমার সাপোর্ট সেকশনে ই ভ্যালু কত, ইসেন্ট্রিসিটি, ফোর্স দিচ্ছে কে, কেবল 2 এর, কেবল 1 এ যখন লস চিন্তা করতেছি তখন ফোর্স দিচ্ছে কে, কেবল 2 না, এখন আমাদের কেবল 2 ফোর্স দিচ্ছে। তো কেবল 2টা এই সাপোর্ট সেকশনে কত ইসেন্ট্রিসিটিতে আছে, 0 ইসেন্ট্রিসিটিতে, যেহেতু কেবল 2টা কি সাপোর্ট সেন্টারে সিজি দিয়ে যাচ্ছে, সো এখানে ই এর ভ্যালু 0, কিন্তু সি এর ভ্যালু কত, আমি স্ট্রেস বের করতেছি এই পজিশনে, তাই না, সো সি এর ভ্যালু হচ্ছে 50। ওকে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সি হচ্ছে যে জায়গায় স্ট্রেস বের করতেছি, আমি স্ট্রেস বের করতেছি কেবল 1 এর জায়গায়, আর ফোর্স দিচ্ছে কে আমার, এখন আমরা বলে দিছি when cable 2 is tension and anchor, সো এখন আমাকে ফোর্স দিচ্ছে হচ্ছে কেবল 1। এখন মিডল সেকশনের কথা চিন্তা করো, যদি আমরা মিডল সেকশন কেবল 1 এর মিডল সেকশনের কথা চিন্তা করি কেবল 2 এর জন্য, তো কেবল 2টা এখানে ই এর ভ্যালু কত, কেবল 2টার ইসেন্ট্রিসিটি, সরি কেবল ই হচ্ছে কি এখানে কেবল 2 এর, না ই হবে কেবল 2 এর, সো ই এর ভ্যালু হচ্ছে 50, কেবল 2 50 ইসেন্ট্রিসিটিতে আছে, এবং সি এর ভ্যালু কি মাঝখানে 50, তাই না, যেহেতু কি কেবল 1টা 50 এ আছে, তাই না। তো ই ভ্যালুটা হবে কি, মিডল সেকশনে ই এর ভ্যালু হচ্ছে আসলে কি কেবল 2 এর দূরত্ব, আর সি এর ভ্যালু হচ্ছে কেবল 1 এর দূরত্ব, যেহেতু কেবল 1 এর স্টিলের যে জায়গায় আছে সেই জায়গায় আমরা স্ট্রেস বের করতেছি। ওকে, সেই ক্ষেত্রে ডাবল 50, এবং দুইটাই কি কম্প্রেশন, কিন্তু সাপোর্ট সেকশনে একটা ইসেন্ট্রিসিটি দিচ্ছে না, দিলেও এটা উল্টো হয়ে যাবে। যাই হোক, আচ্ছা আমরা কেবল 3 যখন দেখবো তখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা দেখো, এটা তো হলো আমাদের, তাহলে আমরা কি করলাম, এই সাপোর্ট সেকশনে স্ট্রেস পেলাম কত 8 মেগাপ্যাসকেল, মিড সেকশনে স্ট্রেস পেলাম কত 10.66 মেগাপ্যাসকেল, তাহলে এভারেজ কত, আমরা একটা সূত্র দেখাইছিলাম প্যারাবোলিক সূত্র, তাই না, সো 8 প্লাস a প্লাস 2/3 অফ b মাইনাস a, যেটা দেখছিলাম ওইভাবে এভারেজ স্ট্রেস আসতেছে কত 9.8 মেগাপ্যাসকেল। সো 9.8 যে, তাহলে আমরা বাকি লসের সূত্র জানি কি এনএফসি, এটা আসলে কার জন্য, আসলে এটা এই এনএফসি টা কিভাবে আসছিল, যে পরিমাণ, এটা হচ্ছে কি কংক্রিটের স্ট্রেস, তাই না, 9.8 হচ্ছে কংক্রিটের স্ট্রেস, কংক্রিটের স্ট্রেসটা আমি কংক্রিটের স্ট্রেনে নিছি, কংক্রিটের স্ট্রেনে নিয়ে তারপর এটা কি স্টিলের স্ট্রেসে নিছি, তাই না, সাজ দ্যাট এই ভ্যালুটা আমাদের যে আমরা আবার একটু দেখাই, এই যে ভ্যালুটা এটা আসলে কার ভ্যালু, এফসি এর ভ্যালু না, এভারেজ স্ট্রেস ইন কংক্রিট বের করছি, তাই না, সো এফসি, এফসি রে যদি আমরা তারপর কি করছি, এফসি এটা কংক্রিটের স্ট্রেস, এফসি রে যদি ইসি দিয়ে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে ভাগ দেই, তাহলে কি বের হয় বলো তো, কংক্রিটের স্ট্রেস রে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে কি কংক্রিটের স্ট্রেন, মানে কংক্রিট কতটুকু ছোট হয়েছে, তাই না, এফসি বাই ইসি, মানে এইটাকে এই 9.8 কে যদি ইসি দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে কত, কংক্রিট কতটুকু ছোট হয়েছে, মানে কংক্রিটের স্ট্রেন। তারপরে কংক্রিট আমরা এখানে দেখতেছি কি, যেহেতু কংক্রিট আর স্টিল কি একদম পাশাপাশি এমবেডেড অবস্থায় থাকে, সো কংক্রিটের যে পরিমাণ স্ট্রেন হবে স্টিলের কি একই পরিমাণ স্ট্রেন হবে, অর্থাৎ কংক্রিটটা যতটুকু ছোট হবে স্টিলটা এতটুকু ছোট হবে, তাহলে সো এইটা যদি কংক্রিটের স্ট্রেন হয় এবং এটাই কি আবার স্টিলের স্ট্রেন, তাই না, যেহেতু কংক্রিট আর স্টিল পাশাপাশি, তাহলে স্টিলের স্ট্রেন জানি, স্টিলের স্ট্রেস কি জানি, স্ট্রেনরে যদি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইএস দিয়ে গুণ দেই তাহলে কি স্টিলের এই অংশটা এফসি বাই ইসি হচ্ছে কি কংক্রিটের স্ট্রেন বা স্টিলের স্ট্রেন, তাই না, সো এটা আমরা ধরে নিলাম স্টিলের স্ট্রেন, মানে স্টিলটা কতটুকু ছোট হলো, স্টিলের স্ট্রেনটা যদি আমরা ইএস দিয়ে ভাগ দিই, আমরা আগে পড়ছি না এটা ওই স্ট্রেস স্ট্রেন কার্ভে তোমাদের,
এই যে এটা হচ্ছে কি, এটা স্লোপটা হচ্ছে কি ই, এদিক দিয়ে হচ্ছে কি স্ট্রেন, এদিক দিয়ে স্ট্রেস, তাই না? সরি, যাই হোক। সো এই মডুলাস অফ স্ট্রেনটা যদি আমরা ইএস দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পাচ্ছি আসলে স্ট্রেস পাচ্ছি। এটা আসলে কি আলটিমেটলি আমরা এই যে এন বসাইছি, এনটা আসলে কি মডুলার রেশিও ইএস বাই ইসি, তাই না? এনটা হচ্ছে মডুলার রেশিও বা ইএস বাই ইসি। এর জন্য আসলে আমরা কংক্রিটের স্টিলের স্ট্রেনে নিয়ে যাব, স্টিলের স্ট্রেন থেকে তারপরে আমরা কি লস বের করব। কিন্তু আমরা সূত্র যখন দেখি তখন আর আমাদের পুরোটা, যাই হোক। এখন দেখো আমি একটু শর্টে চলে যাচ্ছি। কেবল থ্রি যখন করব, ওকে, যদি আজকে আমার মেইন ক্লাস এটা না, দেখো কেবল থ্রি যখন টেনশনিং করব, কেবল থ্রি কোথায় আছে বলো তো? কেবল থ্রি আছে কি ইউনিফর্মলি, তাই না? একদম তলা দিয়ে আছে, এটা হচ্ছে কি কেবল থ্রি। এখন কেবল থ্রির জন্য মনে করো, এখন কেবল থ্রি কি কেবল ওয়ান টাইট দিব, তারপর কেবল টু টাইট দিব, তারপরে কেবল থ্রি টাইট দিব। এখন কেবল থ্রি যখন টাইট দিব, বিমটা কি আরো ছোট হয়ে যাবে না? এখন মনে করো 3 মিলিমিটার ছোট হয়ে গেল। এখন 3 মিলিমিটার ছোট হয়ে গেলে আবার আমার লস হবে কোথায়? একে এবং দুইয়ে, দুইটাতেই লস হবে, তাই না? প্রথমে একে লস হবে কত? প্রথমে আমি একটা টাইপ করছি কত 999 তে, দুই যখন দিছি তখন লেন্থ হয়ে গেছে 998, তাহলে আবার লস হয়েছে। আর 3 যখন দিব তখন লেন্থ হয়ে যাবে কি 997, তাহলে কি আবার লস হবে, তাই না? আর কেবল 2 তে কি এখন লস হবে, তাই না? কেবল 2 তে এখন নতুন করে লস হবে, আগে লস ছিল না। এখন কেবল 2 তে লস বা কেবল 1 এ লস, যাই করি এটার জন্য কি করতে হবে আমাদের? স্ট্রেস ক্যালকুলেট করতে হবে কি কংক্রিটের আশেপাশে যে কংক্রিটের আশেপাশে যে কি সরি স্টিলের আশেপাশে যে কংক্রিট, সেই কংক্রিটের স্ট্রেস বের করতে হবে। সেই কংক্রিটের স্ট্রেসটা আমরা স্টিলের স্ট্রেস, কংক্রিটের স্ট্রেস থেকে কংক্রিটের স্ট্রেনে নিব, তারপরে স্টিলের স্ট্রেসে নিয়ে নিব, অর্থাৎ এনএফসি করবো সহজ কথা। সো এই জিনিসটা তোমরা যদি বুঝো তাহলে হয়। এখন কেবল 3 এর জন্য কেবল 1 এর কি কন্ডিশন বলো? কেবল 3 এর জন্য কেবল 1 এর দুই জায়গায় স্ট্রেস না, এক জায়গায় একবার এই জায়গায় স্ট্রেস ক্যালকুলেট করব, আরেকবার এই জায়গায় স্ট্রেস করব, তারপরে এভারেজ করব। এই জায়গায় স্ট্রেস কত হবে দেখো, কেবল 3 এর জন্য এখানে কি পজিটিভ ইসেন্ট্রিসিটি না নেগেটিভ ইসেন্ট্রিসিটি বলো? কেবল 3 এর জন্য এখানে কেবল 1 এ কি টেনশন আসবে না কম্প্রেশন আসবে? ইসেন্ট্রিসিটির জন্য টেনশন আসবে, তাই না? যেহেতু কেবল হ্যাঁ কেবল 3 টা নিউট্রাল এক্সিসের নিচে, তো কেবল 3 টা যখন কংক্রিটে চাপ দিবে সব এই কি ক্যাম্বার আপ হয়ে যাবে, অর্থাৎ বিমের অবস্থা আলটিমেট অবস্থা হবে কি এরকম, তাই না? বিমটা উপরের দিকে উঠে যাবে, বিমটা উপরের দিকে উঠে গেলে কি উপরের পার্টে কি টেনশন আসবে, তো উপরের পার্টে টেনশন আসবে। সো এই যে এখন দেখো when cable 3 is tensioned and anchored, তখন কেবল 1 এর সাপোর্ট কত হবে? কেবল 1 এর সাপোর্টে এর ভ্যালু কত হবে? 50, তাই না? 50 টা কত? নিউট্রাল এক্সিস থেকে কেবল 3 এর দূরত্ব, যেটা এখানে নিউট্রাল এক্সিস থেকে কেবল 3 এর যে দূরত্ব সেটা হচ্ছে এই 50 এর ভ্যালু। আর সি এর ভ্যালু কোনটা? নিউট্রাল এক্সিস থেকে কেবল 1 এর দূরত্ব যেই 50, ওকে। এবং এই ক্ষেত্রে হচ্ছে কি আমার ডাইরেক্ট কম্প্রেশন আসবে এবং ইয়ার ইসেন্ট্রিসিটির জন্য টেনশন আসবে। এটা দেখা যাচ্ছে when কেবল 3 is tensioned and anchored, কেবল 1 এ আসছে কি ডাইরেক্ট কম্প্রেশন এবং ইসেন্ট্রিসিটির জন্য টেনশন। আমরা এই চ্যাপ্টারে বা এই কোর্সে আমরা কম্প্রেশনকে পজিটিভ যেহেতু এই চ্যাপ্টারে আমরা কম্প্রেশনকে কি পজিটিভ ধরছি, সেহেতু কি আমাদের এটা হচ্ছে পজিটিভ। তো সাপোর্ট সেকশনে আমরা স্ট্রেস পেয়ে যাব। সিমিলারলি যদি আমরা মিড সেকশনে চিন্তা করি, মিড সেকশনে কি আগের মতই, তাই না? ইসেন্ট্রিসিটি কত? 50, মানে ইসেন্ট্রিসিটি মানে কেবল 3 এর দূরত্ব 50 আর কেবল 1 টাও কি নিচে আছে, সো এখানে তার স্ট্রেস হবে কি আর সি এর ভ্যালু কত? 50, তো এখানে প্লাস হয়ে যাবে, তাই না? ডাইরেক্ট প্লাস হয়ে গেছে জাস্ট আগের অংশটা। আমরা ক্লিয়ার করার জন্য ওই অংশটা বলে দেই, কেবল 3 যখন দিবে তখন কেবল 1 এর কি কন্ডিশন, তাই না? কেবল 3 যখন ইসেন্ট্রিসিটি করব কেবল 1 2 এর কি কন্ডিশন? কেবল 2 টা দেখো সাপোর্ট সেকশনে কেবল 2, হ্যাঁ, মানে সাপোর্ট সেকশনে কেবল 2 কোথায় গেছে? সিজি দিয়ে গেছে না? তো সাপোর্ট সেকশনে কেবল 2 এর সি এর ভ্যালু কত? 0, তাই না? কেবল 3 যখন টেনশন করব কেবল 2 টা কি সাপোর্ট সেকশনে সেন্টার দিয়ে গেছে, সো এটা কি
সেন্টার দিয়ে গেলে কি আমরা জানি বিমটা উপরে বাঁকা হোক আর নিচে বাঁকা হোক, সেন্টারে সবসময় স্ট্রেস কত থাকে কার্ভেচারের জন্য 0। তো কেবল 2 তে আমাদের সি এর ভ্যালু, সাপোর্ট সেকশনে সি এর ভ্যালু 0 কিন্তু ই এর ভ্যালু কত 50, তাই না? এখন চলে আসছে কি সি এর ভ্যালু 0, ই এর ভ্যালু 50 কাতে কেবল 2 তে। আর মিড সেকশনে দুইটাই 50 যেহেতু মিড সেকশনে সবগুলো কি ইয়া দিয়ে গেছে। এটাই বলা হয়েছে সেকেন্ড পার্টটা করা হয়েছে না, কারণ হচ্ছে কি এই ক্ষেত্রে আমার সি এর ভ্যালু কত 0, সো সি এর ভ্যালু 0 হলে আর পুরো পার্টটা লেখা হয় না। আর সাপোর্ট সেকশনে সবগুলো সেম। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু কেবল 1 এবং 2 দুইটাই কি প্যারাবোলিক না, 1 এবং 2 দুইটাই কি প্যারাবোলিক, 3 ছিল কি জি স্ট্রেস। স্যার। সো এভারেজ স্ট্রেস বের করা তো আমরা সূত্র পড়ছি a + 2/3 অফ b - a দিয়ে তারপরে nfc দিয়ে আমরা সূত্র স্ট্রেস ক্যালকুলেট করব। ওকে, তোমাদের আরেকটু বাসা পড়তে হবে, হ্যাঁ পরে একটু নিয়ে তাই। তারপর যাই হোক আমাদের নতুন একটা টপিক শোনা, আমাদের এই লিংকটা শেষ হয়ে গেলে আমরা আবার নতুন লিংক দিব। হ্যাঁ, তোমাদের ক্লাস মনে 5:30টায় আছে, আমি হোপফুলি 5:20 ছেড়ে দিব অ্যাটলিস্ট। ওর্স্ট কন্ডিশনে 5:20, টার্গেট থাকবে 5:15। হ্যাঁ, এর আগে হইতে পারে। আজকে আরেকটা দুইটা নতুন টপিক করবো, ছোট ছোট সহজ সহজ। এগুলো হচ্ছে জাস্ট পড়ানোর জন্য, যে পড়াইলে তোমাদের সিলেবাসে ইনক্লুড হবে। আমি শিওর তোমরা এই দুইটা টপিক তোমরা এখানে যারা আছো সবাই পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি না পড়ালে তো সিলেবাসে ঢুকবে না, তাই না? তাই পড়াচ্ছি। লস ডিউ টু শ্রিঙ্কেজ অফ কংক্রিট। কংক্রিটের শ্রিঙ্কেজ কি হচ্ছে? কংক্রিটের ভিতর যে পানিটা আসে, পানিটা থাকে, এই পানিটা হচ্ছে কি আমরা আগেও পড়ছি, তাই না? সময়ের সাথে সাথে এই পানিটা শুকায় যায়, এই পানিটা বের হওয়ার ফলে কংক্রিটটা ছোট হয়ে যায়। কংক্রিট ছোট হয়ে গেলে যে আলটিমেটলি স্টিলও ছোট হয়ে যায়, সো স্ট্রেস লস হয়। এটাই বলা হচ্ছে। তো এই যে লসটা অর্থাৎ সময়ের সাথে সাথে, এবং এটা যদি আমরা হাই স্ট্রেংথ কংক্রিট ইউজ করি, হাই স্ট্রেংথ কংক্রিট মানে হচ্ছে কি সিমেন্টের পরিমাণ একটু, হাই স্ট্রেংথ কংক্রিট মানে হচ্ছে কি ওয়াটার সিমেন্টের রেশিওটা কম, মানে পানি কম দিয়েই কি সাধারণত হাই স্ট্রেংথ কংক্রিট গুলো তৈরি করা হয়। যতই পানি কম দিয়ে মিক্সিংটা ভালো করবা ততই কি কংক্রিটের স্ট্রেংথ বেশি হয়, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট গুলোর আমার শ্রিঙ্কেজ কম হয় এবং নরমাল কংক্রিট গুলোতে শ্রিঙ্কেজটা বেশি হয়। যাই হোক, আরেকটা এখানে বড় ফ্যাক্ট চলে আসছে প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিং। প্রি টেনশনিং এ কি করা হয়? ওয়েস্ট প্রি টেনশনিং এ ফোর্স দেওয়া হয় কি যখন কাস্টিং এর আগে, তাই না? সো প্রি টেনশনিং এ দেখা যাচ্ছে প্রথমে ফোর্স দেওয়া হয়, তারপরে কাস্টিং করা হয়, তারপরে বিমটা কি ওয়েট কন্ডিশনে থাকে। সো ওয়েট কন্ডিশনে থাকার পর, তারপরে ওয়েট কন্ডিশনে থাকার পরে তারপরে কি আস্তে আস্তে ড্রাই হয়, তারপরে সার্ভিস লাইফ যায়, ঠিক না? ওয়েট কন্ডিশনে আছে, তারপরে কি 28 দিন ওয়েট কন্ডিশনে থাকে, তারপরে মনে করো কি ড্রাই হলে কি তো কিছু ভলিউম কমে বা কিছু শ্রিঙ্কেজটা বেশি হয়। যে আমি ফোর্স দিচ্ছি কোথায়? কাস্টিং এর সময়, তাই না? টেনশনিং করতেছি কাস্টিং এর সময়। কাস্টিং এর সময় থেকে প্রি টেনশনিংটা অর্থাৎ যেটা হচ্ছে কি আগেই টেনশনিং করা হয়, প্রি টেনশনিংটা কি অবস্থা গেল? প্রি টেনশনিংটা প্রথমে 28 দিন পানির নিচে থাকলো বা কিউরিং অবস্থায় থাকলো, তারপরে হচ্ছে কি সে সার্ভিসে গেল। তাহলে আলটিমেটলি অনেক পানি লস হবে না, যেহেতু কিউরিং থেকে শুকাইছে, সো একটু বেশি কি শ্রিঙ্কেজ হবে। কিন্তু পোস্ট টেনশনিং এর কথা চিন্তা করো, পোস্ট টেনশনিং স্ট্রেস কখন দেওয়া হয়? যখন 28 দিন হয় বিমটা শুকানো হয়, তারপরে কি পোস্ট টেনশনিং করা হয়, তাই না? সো পোস্ট টেনশনিং এর সময় দেখা যায় কি তোমার ওই লসটা হয় না, তাই না? যেহেতু পোস্ট টেনশনিং করা হয় কি পানিটা যাওয়ার পরে, অর্থাৎ কিউরিং এর পানিটা শুকানোর পরে কি হচ্ছে আমাদের পোস্ট টেনশনিং করি। এটা তো স্বাভাবিক ব্যাপার, 28 দিন পরে যেহেতু করি কমপ্লিট শক্ত হওয়ার পরে, তখন কি আর পানিটা চলে যায়। তো পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লসটা কম হয়, ইলাস্টিক পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে সিঙ্কেজ লসটা কম হয়, কারণ পোস্ট টেনশনিংটা শুরু হয় কংক্রিটটা কিউরিং শেষ হওয়ার পর, শুকানোর পর। আর প্রি টেনশনিংটা শুরু হয় কখন? কংক্রিটটা ভিজা হওয়ার পর, ভিজা অবস্থায়, অর্থাৎ কিউরিং এর আগে ঢালাইয়ের পর কি প্রি টেনশনিং এর লস শুরু হয়। সো এই জন্য দেখা যায় যে প্রি টেনশনিং এর লসের পরিমাণটা সিঙ্কেজের কারণে প্রি টেনশনিং এর লসের পরিমাণটা বেশি এবং পোস্ট টেনশনিং এ কম। যাই হোক, সবচেয়ে ভালো কথা হচ্ছে এই যে লসটা, এই লসটার জন্য কোনো কমপ্লিকেটেড সূত্র বা অ্যাকচুয়াল সূত্র এখনো আসে নাই, মানে এখনো এটা কি থাম্ব রুলে চলতেছে, ঠিক আছে? নেক্সট রিসার্চাররা হয়তো আজ থেকে কয়েক বছর পরে হয়তো এটা পাওয়া যাবে, অ্যাকচুয়াল কন্ডিশন বা অ্যাকচুয়াল সূত্র পাওয়া যাবে যে কোন সূত্র দিয়ে এটা নির্ভর করে। ওকে,
সো এই যে থাম্ব রুল হলে আমাদের সুবিধা কি, আমরা সরাসরি ভ্যালু পেয়ে যাবো যে কংক্রিটটা কি পরিমাণ। এই জিনিসটা আসলে এই যে শ্রিঙ্কেজটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যে আমার এই ওয়েদারটা কেমন ছিল বলতে আমি বোঝাচ্ছি যে বাতাসে কতটুকু হিউমিডিটি ছিল বা জলীয় বাষ্প কেমন ছিল, যেহেতু কি এটা পানি শুকানোর উপর ভিত্তি করে। আবার হচ্ছে কি আমি কোন ধরনের যেই এগ্রিগেট গুলো ইউজ করছি, যেই কংক্রিট গুলো ইউজ করছি, অনেকগুলো কমপ্লিকেটেড ফ্যাক্টরের উপর নির্ভর করে, তাই না? এক এক এগ্রিগেট বা এক এক পাথরও যদি ইউজ করি, এক এক জায়গার পাথর এক এক রকম। তো কোন জায়গার পাথর ইউজ করছি, ওই পাথরের কেমিক্যাল বৈশিষ্ট্য কি, ওই সিমেন্টের কি কি কেমিক্যাল বৈশিষ্ট্য, প্লাস পানি কতটুকু দিচ্ছি, অনেকগুলা, এবং পানিটা মিক্সিং কিভাবে করছি, অনেকগুলা কমপ্লিকেটেড ফ্যাক্টরের উপর নির্ভর করে সিঙ্কেজটা কতটুকু হবে। যাক, আমাদের সবচেয়ে ভালো খবর হচ্ছে সিঙ্কেজের ভ্যালু আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করব। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে সিঙ্কেজের ভ্যালু সরাসরি দেয়া আছে হচ্ছে প্রি টেনশনিং এর জন্য 300 × 10⁻6, যদি এখানে ভুল আছে একটু, 300 × 10⁻6, ওকে। অর্থাৎ এইটা হচ্ছে কি কংক্রিটটা কতটুকু ছোট হবে, 300 × 10⁻6 হচ্ছে কি টোটাল রেসিডুয়াল সিঙ্কেজ স্ট্রেংথ, মানে 1 মিটারের একটা বস্তু হচ্ছে কি কতটুকু ছোট হবে, সিঙ্কেজের কারণে কতটুকু ছোট হবে, 300 × 10⁻6 মিটার বাই মিটার। সিঙ্কেজের একক কি, স্ট্রেনের একক কি হচ্ছে কি মিটার বাই মিটার বা মিলিমিটার বাই মিলিমিটার। অর্থাৎ একটা বিমের কত লক্ষ ভাগের, অনেক ভাগের একক না, 300 বাই 10⁻6, মানে একটা বিমের 10 লক্ষ ভাগের 1 ভাগ ছোট হবে অলমোস্ট, বুঝা গেছে? তো 10 লক্ষ ভাগের 3 ভাগ, একটা বিম ইনিশিয়ালি যে লেন্থে থাকবে শ্রিঙ্কেজের কারণে তার 10 লক্ষ ভাগের 3 ভাগ ছোট হয়ে যাবে, অর্থাৎ 300 × 10⁻6 হচ্ছে কি স্ট্রেসের জন্য। আর বোঝা গেছে প্রি টেনশনিং এর জন্য হচ্ছে 10 লক্ষ ভাগের 3 ভাগ, আর পোস্ট টেনশনিং এর জন্য সূত্র বলছে হচ্ছে 200 × 10⁻6 বাই log 10⁻t+2। এখানে এই সূত্র, এটাও একটা সিমিলার সূত্র। এখানে যদি জাস্ট টি যে ভ্যালুটা, টিটা হচ্ছে আসলে তুমি এজ অফ কংক্রিট এট ট্রান্সফার ইন ডেজ, অর্থাৎ কত কংক্রিটের কত নাম্বার দিনে তুমি পোস্ট টেনশনিংটা করছো, তাই না? প্রি টেনশনিং তো শুরু করা হয়, পোস্ট টেনশনিংটা কি করা হয় 28 নাম্বার দিনে করতে পারে, আবার কেউ 10 নাম্বার দিনে করতে পারে, কেউ 20 নাম্বার দিনে করতে পারে। যে যত নাম্বার দিনে কি ফোর্সটা অ্যাপ্লাই করছো, কংক্রিটের যত নাম্বার দিনে বয়সে, যত বয়সে তুমি কি ফোর্সটা অ্যাপ্লাই করছো ততই, তাই না? স্বাভাবিক যত পরে করবো ততই কি আমার সিঙ্কেজের কারণে লসটা কম হবে। কারণ হচ্ছে কি যতই সময় যাবে কি সিঙ্কেজ তো কন্টিনিউয়াস থাকবে, এখন আমি যদি পরে অ্যাপ্লাই করি তাহলে কি আমার লসটা কম হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। প্রি টেনশনিং এর ক্ষেত্রে 300 × 10⁻6, আর পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে 200 × 10⁻6 ভাই log 10⁻t+2। এটা হচ্ছে স্ট্রেন, মানে কংক্রিট কতটুকু ছোট হবে, মানে এটা হচ্ছে 10 লক্ষ ভাগের 3 ভাগ, আর এটা হচ্ছে অলমোস্ট 10 লক্ষ ভাগের 1 ভাগ 2 ভাগ। যদি 8 দিনে log 10 হচ্ছে 1 না, তো যদি 8 দিনের দিন ট্রান্সফার করি তাহলে 10 লক্ষ ভাগের 2 ভাগ হচ্ছে কি পোস্ট টেনশনিং এ ছোট হবে, আর প্রি টেনশনিং এ ছোট হবে। যদি দিন পার্থক্য হয় যে 8 এর জায়গায় 10 20 30 হয়ে যায়, তখন একটু চেঞ্জ হবে। যাই হোক, তো এই দুটো সূত্র, এটা হচ্ছে কি কংক্রিট কতটুকু ছোট হচ্ছে, এটা হচ্ছে কি শ্রিঙ্কেজ হচ্ছে কংক্রিটের। এখন কংক্রিট যতটুকু ছোট হবে স্টিল কি ততটুকু ছোট হবে না? এটা হচ্ছে এপসাইলন। কংক্রিট যা ছোট হবে স্টিলও কি ঠিক ততটুকুই ছোট হবে। সো স্টিলের স্ট্রেনও কি তা হবে। এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু আসলে কি কংক্রিট কতটুকু ছোট হবে। ওকে, কংক্রিট যতটুকু ছোট হবে, যেহেতু কংক্রিটের চারপাশে স্টিল, একই কথা বারবার যে স্টিল যতটুকু ছোট হবে। স্টিলের যদি আমরা স্ট্রেন জানি তাহলে আমরা স্ট্রেস জানতে পারবো না? স্টিলের যদি স্ট্রেন জানি আমরা কি স্ট্রেন জানতে পারবো, তাই না? এই যে তোমাদের স্ট্রেন, এটাই স্টিলের মনে করো এইটা যেটা, এটাই হচ্ছে আমাদের এপসাইলন সিএস, মানে স্টিলের স্ট্রেন, হ্যাঁ কংক্রিটের স্ট্রেন যেটা বলি। এপসাইলন সিসি বললে হচ্ছে কংক্রিট, আর এপসাইলন এস বললে সিএস বললে হচ্ছে স্টিল। সো এটাকে যদি আমরা মডুলাস, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ইএস দিয়ে গুণ দিয়ে দিই, মানে এই স্লোপটা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি আমরা স্টিলের লস পাবো। মানে অতটুকু স্ট্রেনের জন্য স্টিলের কি পরিমাণ
লসও এটা ক্যালকুলেট করতে পারবো। তো এই আমরা সহজ অঙ্ক দেখি আমরা, এটা খুবই সহজ অঙ্ক। এ কংক্রিট বিম ইজ, এটা আসলে পরীক্ষার সময় আসলে তোমাদের বোনাস মার্কের মতো, তাও আসে পরীক্ষায়। A concrete beam is pre-stressed by a cable carrying an initial pre-stressing force of 300 kN. Cross-sectional area of the cable is 300 mm square. Calculate the loss of pre-stress in the cable sectional property দরকার নাই, দেখছো? Only due to shrinkage of concrete using IS 1343 recommended assuming beam to pre-tension. প্রশ্ন কি হচ্ছে, একটা কংক্রিট বিম হচ্ছে প্রি-স্ট্রেস করা হচ্ছে, এই প্রি-স্ট্রেসিং ফোর্সটা হচ্ছে 300 কিলোনিউটন। ওকে, প্রি-স্ট্রেসিং ফোর্সটা হচ্ছে 300 কিলোনিউটন এবং যে স্টিলটাতে প্রি-স্ট্রেসিং করা হয়েছে ওই স্টিলের এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার। 300 কিলোনিউটন এবং 300 মিলিমিটার স্কয়ার। সো বলছে কত লস হয়েছে প্রি টেনশনের ক্ষেত্রে আর পোস্ট টেনশনের ক্ষেত্রে। আরেকটা দেয়া আছে ইএস এর ভ্যালু দেয়া আছে কত, 210 কিলোনিউটন, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে এবং কত নাম পোস্ট টেনশনের ক্ষেত্রে কত নাম্বার দিনে ট্রান্সফার হয়েছে এটা দেয়া আছে। তো আমাদের দেখো আমরা সরাসরি যদি দেখি, ফর প্রি টেনশন টোটাল রেসিডুয়াল শ্রিঙ্কেজ স্ট্রেন ইজ কি 300 * 10^6 ইউনিটস। সো লস অফ স্ট্রেস হবে কি স্টিলের ইএস দিয়ে যদি আমরা স্ট্রেনের গুণ দিয়ে দিই তাহলে কি সরাসরি আমরা লস অফ স্ট্রেস পেয়ে যাব 63। এখন পার্সেন্ট লস যদি বলে তাহলে ইনিশিয়ালি আমাদের যে পরিমাণ স্ট্রেস ছিল সেটা দরকার। সো ইনিশিয়ালি ফোর্স ছিল 300 কিলোনিউটন এবং এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার। সো আমরা ইনিশিয়াল ফোর্স পাবো না, 300 কিলোনিউটনটা যদি 3 দিয়ে গুণ দিই কি এটা তাহলে নিউটনে চলে আসতেছে, তাই না? এটা নিউটন, যেহেতু 1000 দিয়ে গুণ দিয়ে দিয়েছে এটা হচ্ছে মিলিমিটার স্কয়ার। সো ইনিশিয়ালি স্ট্রেস ছিল 1000 নিউটন পার মিলিমিটার স্কয়ার, পরবর্তীতে লস হলো কত 63, তাই না? লস হয়ে গেল 63, তাহলে কত পার্সেন্ট লস হয়েছে এটা আমরা পাচ্ছি 6.3%। এটা হচ্ছে প্রি টেনশনিং এর জন্য। আর পোস্ট টেনশনিং এর জন্য কি হবে, প্রি টেনশনিং এর জন্য হচ্ছে কি আমাদের ইসিএস টা এটা, আর পোস্ট টেনশনিং এর জন্য ইসিএস কত হবে 200 * 10^6 log T + 2। এটা 200 * 10^6 log T + 2। এক্ষেত্রে যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে কি এজ অফ কংক্রিট এট ট্রান্সফার ইজ 8 days। সো এখানে আমরা টি এর জায়গায় 8 বসালে আলটিমেটলি কি 200 * 10^6 ইউনিটস আছে। তো লস হবে কত, ইএস দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের লসটা পাবো, তাই না? এখানে একটু উল্টা লেখা হয়েছে, এইটা হচ্ছে এটার ভ্যালু, এটা হচ্ছে এটার ভ্যালু। ওকে, ইএস এর ভ্যালু হচ্ছে 200 * 10^3 আর হচ্ছে ই এপসিলন সিএস হচ্ছে 200 * 10^6। যাই হোক 42 ইনিশিয়াল স্টেজ ছিল কত 1000 মেগাপাস্কেল, এখন আছে 42, স্যার লস হচ্ছে কত 4.2%। আরেকটা সহজ জিনিস, আমাদের হয়তো পরের মিটিংটা মাত্র 10 মিনিটের জন্য রাখতে হবে, আমি 15 মিনিট সময় লাগবে। লস ডিউ টু ক্রিপ অফ কংক্রিট, কংক্রিটের ক্রিপ সিঙ্কেজের পার্ট শেষ। ওকে, সিঙ্কেজের জন্য আমাদের বই একটাই অঙ্ক আছে 5.6 এবং এই থিওরি একটাই, এই দুটো সূত্র মুখস্থ করব। সিঙ্কেজের ভ্যালু স্ট্রেনের ভ্যালু যদি সরাসরি থাকে আমাদের আর কি লস ক্যালকুলেট করতে কষ্ট হয় না। তারপর আমাদের আসবে লস ডিউ টু ক্রিপ অফ কংক্রিট। ক্রিপ হচ্ছে কি, আবারও বলি, ক্রিপ হচ্ছে লং টাইম যে ফোর্স থাকে এই ফোর্সের কারণে যে লস সেটা হচ্ছে ক্রিপ অফ কংক্রিট। ওকে, এই যে substantial pre-stress in the concrete results in creep of concrete with efficiency to reduce the stress. এক লম্বা, আমরা আগে বারবার বলছি ক্রিপ হচ্ছে কি একটা একই ফোর্স যদি লম্বা সময় ধরে থাকে তাহলে লসটা বেশি হয়, সেটা হচ্ছে কি ক্রিপ। ক্রিপের লস ব্যবহার করার জন্য ইউজুয়াল মেথড, দুইটা মেথড ইউজ করা হয়, একটা হচ্ছে আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড আর একটা হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। একটা হচ্ছে আলটিমেট ক্রিপ মেথড, ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। পরীক্ষার সময় উল্লেখ করা থাকবে যে কোনটা দিয়ে তোমরা করবা, যে মেথডের নাম উল্লেখ করা থাকবে সেই মেথড দিয়ে আমাদের করতে হবে। আমরা দুইটা মেথড খুবই সহজ, যাতে আবারও ভ্যালু মুখস্থ রাখা। আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড, আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডে সরাসরি দেখো আমাদের এই অংশটা হচ্ছে ক্রিপের ভ্যালু, আচ্ছা সরি এই অংশটা হচ্ছে স্ট্রেনের ভ্যালু, এটা হচ্ছে আমার আলটিমেটলি আমাদের লস কি, আলটিমেটলি কংক্রিটটা কতটুকু ছোট হয়েছে
ইনটু মানে স্টিলের কংক্রিট কতটুকু ছুটেছে বা স্টিল কতটুকু ছুটেছে ওই ভ্যালুটা ইনটু কি স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটাই আমাদের লস, তাই না? অর্থাৎ লস কখন হয়? যখন বিমটা ছোট হয়ে যায় তখন স্টিলটা ছোট হয়ে যায়, তখনই লস হয়, তাই না? এটাই বলা, এটাতে আসলে আমাদের এখানে একটা পার্ট রাখা হচ্ছে এপসিলন সিসি ইনটু এফসি ইনটু ইএস। তাহলে এই অংশটা হচ্ছে কি স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, আর এই অংশ হচ্ছে স্টিল বা কংক্রিটের স্ট্রেন। এটা আসলে কিভাবে আসে? এপসিলন সিসি একটা টার্ম জাস্ট, এটা হচ্ছে কি আলটিমেট ফ্রি পিস্টন ফর এ সাস্টেন ইউনিট স্ট্রেস। মানে আমরা যদি অন্যভাবে বলি, আলটিমেট ফ্রি পিস্টন ফর এ সাস্টেন ইউনিট স্ট্রেস মানে হচ্ছে কি, মনে করো যদি 1 পিএসআই লোডের জন্য যেই পরিমাণ 1 পিএসআই লোড যদি একদম লম্বা সময় ধরে থাকে, মনে করো 1 পিএসআই 1 পিএসআই লোড 20 বছর ধরে থাকলো, তাহলে আলটিমেটলি যে পরিমাণ স্ট্রেন হবে সেটা হচ্ছে এপসিলন সিসি। আমরা যদি 20 বছর চিন্তা করি, তো এপসিলন সিসি হচ্ছে কি 1 ইউনিট লোড লং সময় ধরে থাকার ফলে যে লস। such that 1 psi লোড যদি লং সময় ধরে থাকে তাহলে মনে করো 0.2 into 10^8 মিলিমিটার পার মিলিমিটার লস হয়। তাহলে ফ্রি পিস্টন এপসিলন সি হচ্ছে কি আলটিমেট ফ্রি পিস্টন ফর এ সাস্টেন ইউনিট স্ট্রেস। তাহলে এটার একক কি হবে? এপসিলন সিসি। এপসিলন সিসি কি আসলে একটা স্ট্রেন, তাহলে স্ট্রেনের একক কি? মিলিমিটার পার মিলিমিটার ফর এ সাস্টেন ইউনিট স্ট্রেস। তাহলে কি হবে? মিলিমিটার পার মিলিমিটার ফর ইউনিট স্ট্রেস কি নিউটন পার মিলিমিটার স্কয়ার। মানে 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার যদি অনেক লম্বা সময় ধরে থাকে তাহলে যে পরিমাণ ফ্রি পিস্টন হবে সেটা হচ্ছে এপসিলন সিসি। তো আলটিমেটলি আমাদের অঙ্কে তো থাকবে এফসি থাকবে, তাই না? সবসময় তো এক ইউনিট থাকবে না, থাকবে কত? এফসি ইউনিট। তাহলে টোটাল স্ট্রেন বের করতে হলে কি এপসিলন সিসি রে এফসি দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা কি টোটাল স্ট্রেন। এটাই বলা হচ্ছে এপসিলন কম এফসি, তাহলে কি কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট এট দ্য লেভেল অফ স্ট্রেন। সো আলটিমেট যে স্ট্রেন এটাকে যদি আমরা এফসি দিয়ে গুণ দিই তাহলে কি হচ্ছে কি স্ট্রেন পাই যাব। এই স্ট্রেন পাওয়ার পরে স্ট্রেনকে যখন মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল দিয়ে গুণ দিব তখন এটা পাই আলটিমেট ফ্রি পিস্টন মেথড। এটাই, এটা বুঝা গেছে? একটু একটু বলো। জি স্যার। আচ্ছা, আরেকটা আছে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। ক্রিপ কোএফিসিয়েন্ট হচ্ছে জাস্ট একটা নতুন করে এটা হচ্ছে, যেহেতু আমরা নরমালি কি জানি ইলাস্টিক শর্টেনিং এর জন্য লস হচ্ছে কত? এনএফসি। হ্যাঁ, ইলাস্টিক শর্টেনিং এর জন্য লস হচ্ছে এনএফসি, এটা আমরা জানি। আর ক্রিপ কোএফিসিয়েন্টের জন্য যে লসটা, এটার সাথে একটা কোএফিসিয়েন্ট যুক্ত করা হচ্ছে, এটা কি বলে না এটাকে ফাই নাকি স্যার ফাই। ফাই এনএফসি। এই যে ফাই, এটা আসলে কি ক্রিপ কোএফিসিয়েন্ট। এই ক্রিপ কোএফিসিয়েন্টটা কোথা থেকে আসলে? এই ক্রিপ কোএফিসিয়েন্ট আসলে হচ্ছে একটা হচ্ছে ক্রিপ স্ট্রেন, তাই না? একটা মনে করো 100 পিএসআই দিলাম, 100 পিএসআই দিলে ইলাস্টিক স্ট্রেন হবে না কিছু। 100 পিএসআই দিলে মনে করো কোন একটা কংক্রিট বিমের উপর যদি 100 পিএসআই দেই, সাথে সাথে একটা পরিমাণ কি স্ট্রেন হবে না ইলাস্টিসিটির জন্য? আর একটা হচ্ছে কি এই 100 পিএসআই যদি আমি 10-20 বছরের জন্য রেখে দেই তাহলে কি স্ট্রেন আরেক রকম হবে না? সাজদের যে আমি 100 পিএসআই একটা বিমে দিলাম, সাথে সাথে 100 পিএসআই দেওয়ার পর তার মনে করো ছোট হয়ে গেল 1 মিলিমিটার। আমি এবং এই 100 পিএসআই যদি আমি 10 বছর রাখি তাহলে বা 20 ধরে, আমরা 20 দিয়ে প্রকাশ করি, এই 100 পিএসআই যদি আমি 20 বছর রাখি তাহলে তার স্ট্রেন হচ্ছে মনে করো 2 মিলিমিটার। হ্যাঁ, লোড কিন্তু একই 100 পিএসআই, কিন্তু একটা হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, একটা হচ্ছে কি সাথে সাথে যেটা হয় ইলাস্টিসিটির লিমিটের জন্য ইলাস্টিসিটির ভিতরে যেটা হয় সেটা হচ্ছে কি ক্রিপ ইলাস্টিক স্ট্রেন, আর লং টাইমের জন্য যেটা হয় সেটা হচ্ছে কি ক্রিপ স্ট্রেন। সো সাথে সাথে লোড দিলে মনে করো পাইলাম 1, আর লং টাইমের জন্য পাইলাম 2। তাহলে আলটিমেটলি কি ক্রিপ স্ট্রেন হচ্ছে 2 মিলিমিটার, ইলাস্টিক স্ট্রেন হচ্ছে কত? 1 মিলিমিটার। তাহলে ক্রিপ কোএফিসিয়েন্ট কত হবে? ক্রিপ কোএফিসিয়েন্ট হচ্ছে ক্রিপ স্ট্রেন বাই ইলাস্টিক স্ট্রেন ফর এ সেম স্ট্রেসের জন্য। বুঝা গেছে? সো ক্রিপ কোএফিসিয়েন্ট এই ক্ষেত্রে হচ্ছে 2,
নরমালি ক্রিপ কোএফিসিয়েন্ট 1.5 থেকে 4 এর ভিতর হয়, অর্থাৎ সাথে সাথে যে পরিমাণ ভলিউমটা কমে লং টাইম রাখার পরে তার তার কি 1.5 গুণ থেকে 4 গুণ পর্যন্ত কি তার মানে সাথে সাথে যদি 1 মিলিমিটার কমে লং টাইমে তার কি 1.5 মিলিমিটার থেকে সাধারণত 4 মিলিমিটার পর্যন্ত কমে একই লোড দিয়ে রাখে। বুঝে গেছে? তো এটা জি হচ্ছে স্যার। আমরা সাই এন্ড এফসি। সো সাইয়ের যে ভ্যালুটা তোমাদের পরীক্ষা দেয়া থাকবে। ওকে, আর যদি সাইয়ের ভ্যালু দেয়া না থাকে তাহলে ক্রিপ স্ট্রেন এবং ইলাস্টিক স্ট্রেনের মান দেয়া থাকবে, জাস্ট ভাগ করে নিলে কি আমরা সাইয়ের ভ্যালু পাবো। আর বাকি ইএস ইসি তো তোমাদের মাস দেয়াই থাকবে, তো আমাদের এফসি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমাদের তো আর 2 মিনিট বাকি আছে, আমার সময় লাগবে 10 মিনিট। হ্যাঁ, তোমরা কষ্ট করে আসো। হ্যাঁ, আমি একটা লিংক দিচ্ছি গ্রুপে, লিংকে জয়েন করে আসো, 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওকে স্যার। আমি লিংকটা এখনই দিচ্ছি। ইনিশিয়াল অবস্থায় এই প্রত্যেকটা বিমে প্রত্যেকটা ওয়্যারে স্ট্রেস ছিল 1200 মেগাপাস্কেল, এবং এটা যেহেতু ফিক্স বলে দিচ্ছি 50 মিলিমিটার এসেন্ট্রিসিটি, সো সবগুলো এসেন্ট্রিসিটি ফিক্স, এবং এই ক্ষেত্রে পজিটিভ এসেন্ট্রিসিটি, দ্যাট ইজ নিউট্রাল এক্সিসের নিচে। আমাদের প্রশ্ন হচ্ছে এস্টিমেট দ্য লস অফ স্ট্রেস ইন স্টিল ডিউ টু ক্রিপ অফ কংক্রিট ইউজিং আলটিমেট ক্রিপ স্ট্রেন এন্ড ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। দুইটা মেথডই করতে বলছে। আর আমাদের ইএস এবং ইসি এর ভ্যালু দেয়া আছে, এবং ক্রিপ কোএফিসিয়েন্ট অর্থাৎ আমাদের আলটিমেট ক্রিপ স্ট্রেন দেয়া আছে এপসাইলন সিসি 41 * 10/6, এবং ক্রিপ কোএফিসিয়েন্ট দেয়া আছে 1.6। তো আমাদের ফাই এর মান দেয়া আছে 1.6, আর এপসাইলন সিসি ও দেয়া আছে 41 * 10/6। বলো, কোন প্রশ্ন? কিছু বলতেছো? আচ্ছা, যাই হোক, আমাদের তো এই ক্ষেত্রে আমাদের প্রথম মেথডটা হচ্ছে আমাদের কি মেথড? প্রথমটা হচ্ছে কি আলটিমেট ক্রিপ কোএফিসিয়েন্ট, আচ্ছা আলটিমেট ক্রিপ মেথড না, আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড। আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডে আমরা স্ট্রেন কত জানি? এপসাইলন সিসি ইনটু ইএস, তাই না? এপসাইলন সিসি হচ্ছে কি, এপসাইলন সি হচ্ছে ইউনিট স্ট্রেসের জন্য, তাই না? এপসাইলন সিসি এর একক দেখো, এখানে দেখো এপসাইলন সিসি হচ্ছে কত? 41 * 10/6 মিলিমিটার পার মিলিমিটার পার নিউটন পার মিলিমিটার স্কয়ার, অর্থাৎ 1 মেগাপাস্কেলের জন্য সে ছোট হবে কত? 41 * 10/6, তাই না? পার মেগাপাস্কেল, নিউটন পার মিলিমিটার স্কয়ারে মেগাপাস্কেল বলে রাখি। সো 1 মেগাপাস্কেলের জন্য সে ছোট হবে 41 * 10/6। সো আমাদের আলটিমেটলি কি তাহলে স্ট্রেসটা জানতে হবে। স্ট্রেসটা কার জানতে হবে? কংক্রিটের স্ট্রেসটা জানতে হবে। এবং এই কংক্রিট স্ট্রেনটা যেহেতু এই ক্ষেত্রে কি আমার কংক্রিটটা স্টিলটা আছে কোথায়? এই পজিশনে, তাহলে এই কংক্রিটের স্ট্রেস জানতে হবে কোথায়? এই পজিশনের কি কংক্রিটের স্ট্রেস জানতে হবে। সো এই পজিশনে কংক্রিটের স্ট্রেসের সাথে যদি আলটিমেট ক্রিপ স্ট্রেন গুণ দিয়ে দেই, তাহলে কি আমি কংক্রিটের স্ট্রেন পাবো, তাই না? এটা হচ্ছে 1 মেগাপাস্কেলের জন্য। আমি এখানে 1 মেগাপাস্কেলের জন্য সে ছোট হবে 41 * 10/6। তো আমি এখন দেখবো যে আসলে কত মেগাপাস্কেল আছে, অর্থাৎ এফসি এর ভ্যালু ক্যালকুলেট করব কোথায়? এই স্টিলের আশেপাশে, মানে এই লেভেলে স্টিলের এফসি ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এপসাইলন সি এর এফসি দিয়ে গুণ দিলে আমরা কি কংক্রিটের স্ট্রেন পাবো। কংক্রিটের স্ট্রেনটা আমরা বলতে পারবো স্টিলের স্ট্রেন, তারপর এটা ইএস দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব কি লস, তাই না? এটাই বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে ডাটাগুলো আছে এগুলো যদি আমরা যেহেতু 100/300 মিলিমিটার স্কয়ার, তাহলে এরিয়া কত? সহজ, 100 * 300। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জন্য যখন এফসি এর ভ্যালু বের করব তখন আমাদের একটা টার্ম দরকার হয় এফই * সি/আই। সো এফ এর ভ্যালু আসলে কত? ফোর্স হচ্ছে আসলে কি, যেহেতু স্টিলের স্ট্রেস দেওয়া আছে কত 1200 মেগাপাস্কেল, এবং স্টিলের এরিয়া বের করতে হবে, তাই না? তাহলে আমরা ফোর্স পেয়ে যাব। স্টিলের এরিয়া কত? যেহেতু 5টা ওয়্যার আছে, প্রত্যেকটা ডায়া হচ্ছে কত 7 মিলিমিটার করে, সো কি πd²/4 * 5, তাহলে এটা কি স্টিলের এরিয়া আর স্টিলের স্ট্রেস। তাহলে আলটিমেটলি ফোর্স দিচ্ছে তো স্টিলে, তো এই যে ফোর্সটা স্টিলের স্ট্রেস ইনটু এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হচ্ছে স্টিলের ফোর্স।
সো আই এর ভ্যালু হচ্ছে bs কিউব বাই 12 আর n এর ভ্যালু হচ্ছে কি es বাই ac, এগুলো আমরা জানি। সো এখন আমাদের দরকার হচ্ছে কি স্ট্রেস ইন দা কংক্রিট ইন দা লেভেল অফ স্টিল। সো এই যে স্টিলের ক্যালকুলেট করলে এই ক্ষেত্রে দেখো আমাদের এইখানে আমাদের কি ডাইরেক্ট তো কম্প্রেশন আসবে প্রিস্টেসের কারণে, এবং ইয়ার জন্য ইসেন্ট্রিসিটির জন্য কি কম্প্রেশন আসবে না, যেহেতু কেবল তো এখানে আছে আমি স্ট্রেসও বের করবো কি একই পজিশনে। তো এই জন্য ডাবল কম্প্রেশন মানে ডাবল পজিটিভ এফ বাই এ প্লাস এফ ই সি বাই আই। সো এফ বাই এ, এফ এর ভ্যালু একটু আগে বের করছি আমরা 23.09 ইনটু 10⁴ নিউটন। এ আমরা জানি একটু আগে বের করছি, এর ভ্যালু 3 ইনটু 10⁴। এফ ই সি, ই আর সি এই ক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু 50, সি এর ভ্যালু 50, যেহেতু কি যেখানে স্টিল আছে সেখানে আমরা ওই পাশে, যেহেতু স্টিল যেখানে আছে স্টিলটা ছোট হলে কি ওই জায়গায় ছোট হবে না। তো ই এবং সি একই। সো এই ক্ষেত্রে আমরা কম্প্রেসর পেলাম 10.2। সো 1 মেগাপ্যাসকেলের জন্য সূত্র হচ্ছে কত 41 ইনটু 10/6। স্যার 10.2 মেগাপ্যাসকেলের সূত্র হচ্ছে কত এপসিলন সিসি ইনটু এফসি। তাহলে কি এটা হচ্ছে স্ট্রেন, এটা স্ট্রেনটা হচ্ছে কংক্রিটের স্ট্রেন বা স্টিলের স্ট্রেন। এটাকে যদি আমরা স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে গুণ দেই তাহলে এই স্ট্রেনের কারণে স্টিলের কতটুকু স্ট্রেস। আসলে এই স্ট্রেনটা তো লস হয়েছে তাই না, ছোট হয়ে গেছে, তাহলে আলটিমেটলি স্টিলের কি এই পরিমাণ লস হয়ে গেছে। আর ক্রিপ কোএফিসিয়েন্ট হচ্ছে সাই এন এফসি, যেহেতু এফসি একবার আমরা 10.2 করে ফেলছি, আরেকবার তো এফসি করার দরকার নাই তাই না। এবং সাই এর ভ্যালু দেয়া আছে কত, ক্রিপ কোএফিসিয়েন্ট আমাদের দেয়া আছে 1.6। তো সাই এন এফসি সবগুলা মানে জানি, এন এর ভ্যালু হচ্ছে ইএস বাই এসি। তো দেখছো ক্রিপ কোএফিসিয়েন্ট আছে 98 আর ইয়াতে আলটিমেট ক্রিপ স্ট্রেন আছে 88। এগুলো আসলে এক্সাক্ট ওয়ে না, এগুলো আছে তোমরা আরসিসি তে যেমন অনেকগুলো সূত্র পাইছো, একসময় প্রিস্টেসও এক্সাক্ট সূত্র বের হবে, মানে রিসার্চ পর্যায়ে আছে, আসলে রিসেন্ট জিনিস তো। আচ্ছা 50 70 80 বছর হচ্ছে, 70 বছর হয়েছে নাকি 60 70 বছর হচ্ছে প্রিস্টেসের। তো রিসার্চের এখনো অনেক বাকি। না আমরা এটা পেয়ে গেলাম। তবে লাস্ট যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে দেখানোর দরকার নাই, তারপর একটু বলে দিচ্ছি, 2 মিনিট লাগবে। A push tension concrete beam of rectangular section 100 by 300 stressed by a parabolic cable with zero eccentricity at the support. Support হচ্ছে zero eccentricity at the supports and eccentricity 50 mm below 50 mm at the center of the span. The area of the cable is 200. Cable area দেয়া আছে 200 mm square এবং initial stress দেয়া আছে 1200 megapascal. If ultimate creep strain is এতই, আলটিমেট ক্রিপ স্ট্রেনও দেয়া আছে এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটিও দেয়া আছে। যেহেতু ইয়া দেয়া নাই, ক্রিপ কোএফিসিয়েন্ট দেয়া নাই, সব যেহেতু আলটিমেট ক্রিপ স্ট্রেন দেয়া আছে, সো আমাদের প্রথম মেথডে ব্যবহার করতে হবে আলটিমেট ক্রিপ মেথডে। এই মেথডে দেখো আমাদের এখন একটু এই আগের অঙ্কতে একটু প্রবলেম ভেরিয়েশনটা আসছে কত, আগের অঙ্কে কি আমাদের ইউনিফর্ম ছিল তাই না, এই অঙ্কে কি আমাদের সাপোর্ট এবং সব জায়গায় কি একই পরিমাণ স্ট্রেস ছিল। কিন্তু এই প্রবলেমে দেখা যাচ্ছে কি স্টিলটার এই জায়গায় যে স্ট্রেস, এই জায়গায় যে স্ট্রেস এবং এই সেকশনের স্ট্রেসটা একই না। তো আগের মতই আমি কি, যেহেতু আমার এপসিলন সিসি দেয়া আছে, এফসি দরকার, এফসি এর ভ্যালুটা আসলে কি ভেরি করবে। সাপোর্টে যেহেতু কোনো ইসেন্ট্রিসিটি নাই, সাপোর্টে স্ট্রেস হবে কি এফ বাই এ। এফ কত, এফ কত কংক্রিটের সরি স্টিলের কেবল এরিয়া দেয়া আছে কত 200, কেবলের এরিয়া দেয়া আছে 200 এবং কেবলের স্ট্রেস দেয়া আছে কত 1200 তাই না। তো এই দুইটা গুণ দিলে হচ্ছে কি আমি এফ পেয়ে যাব। আর এ তো আছে কত বি আর ডি দেয়া আছে, বি হচ্ছে 100, ডি হচ্ছে 300। এটাই at stress in the concrete at the level of steel at support section এ যদি দেখি no eccentricity, so f by a, f কত পাইছি initial stress into area f by 2,40,000 নিউটন by cross sectional area, তাহলে সাপোর্ট সেকশন আসছে 8 মেগাপ্যাসকেল। এখন আমাদের দরকার হবে কি সেন্টারে কত হবে বলো, সেন্টারে ইসেন্ট্রিসিটি থাকবে এবং ইসেন্ট্রিসিটির জন্য কি কম্প্রেশনে আসবে।
সো সেন্টারের জন্য f বাই a প্লাস fec বাই i f বাই a বসিয়ে দিলাম fe। এক্ষেত্রে স্ট্রেস বের করব কোন জায়গায়, স্টিল যে জায়গায় আছে এই জায়গায়। সো ই এবং সি দুইটাই কি 50 fec বাই i। সো কম্প্রেশন পেলাম। সো এবার আগের মধ্যেই আমরা এভারেজ সাপোর্ট এভারেজে 8 এবং মাস এভারেজে 10.7। সো এভারেজ হচ্ছে প্যারাবোলিক সূত্র। প্যারাবোলিক সূত্র কেন হয়েছে বলো তো, যেহেতু আমার কেবলটা প্যারাবোলিক, সো চেঞ্জ হবে কি প্যারাবোলা শেপে। সো এই এভারেজ স্ট্রেস পেয়ে গেলাম। সো অর্থাৎ স্টিলটার চারপাশে যে কংক্রিট আছে তার এভারেজ স্ট্রেস হচ্ছে এত। তো এভারেজ স্ট্রেস যদি এত হয়, কংক্রিটটা ওই স্ট্রেসের কারণে কি স্ট্রেন হবে। সো কংক্রিটের স্ট্রেন হচ্ছে কি এপসাইলন সিসি দিয়ে দিয়ে, তো এপসাইলন সিসি দিয়ে আছে এটা হচ্ছে কি 1 মেগাপাস্কেলের জন্য, এফসি দিয়ে গুণ দিলে কি আমার 9.8 মেগাপাস্কেলের জন্য কতটুকু ছোট হইছে পারবো। এটাকে যদি আমরা ইএস দিয়ে গুণ দেই, যেহেতু কংক্রিটের স্ট্রেন এবং স্টিলের স্ট্রেন একই, তাহলে আমরা পেয়ে যাব কি লস অফ স্ট্রেস ইন দ্য কেবল টু টিপ। এটা আমরা কোন মেথডে করছি, আলটিমেট টিপ মেথডে করছি না। ওকে, আজকের ক্লাস এখানে শেষ। তোমাদের কোশ্চেন থাকলে বলো। এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা শোনো, তাহলে আমি তোমাদের সাথে বলি, আমি এখন আমার একটু টাইমলি কাজ করতে হবে। আমি ইনশাআল্লাহ প্রতি রোববার তোমাদের এই ক্লাসটা নিব, আর প্রতি বৃহস্পতিবার স্টিলের ক্লাসটা নিব। ওকে, এই বৃহস্পতিবার থেকে স্টিলটা শুরু করব, রোববার আর বৃহস্পতিবার। ওকে, আর মাঝে যদি দরকার হয় আমি ভিডিও দিব, কিন্তু ক্লাসটা হচ্ছে ফিক্সড। ওকে জি স্যার। স্যার টাইম স্যার এই টাইমে নেবেন? তোমরা বলো। আমি আজকে সারাদিন স্যার রোববার সকাল 11টার সময় একটা ক্লাস ফিক্স, তাহলে স্যার বিকালে নিতে হবে রোববার দিন। আচ্ছা বিকেলে 4টায় নিয়ে আপাতত, না 3:30টায়, 3:30 4টায়, 3:30 টাইট হয়ে যায় 4টা। হ্যাঁ জি স্যার। ওকে ঠিক আছে, রোববার বৃহস্পতিবার। আচ্ছা বৃহস্পতিবার টাইমটা তোমরা একটু আলোচনা করে জানিয়ে দিও আমাকে। আচ্ছা স্যার। একটু লাইনে থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, যদিও আসা যাওয়া করছো অনেক। জানো মোবাইলটা স্যার বন্ধ হয়ে যেতে পারে স্যার। নিয়ে নিস। ওকে যাও। ওকে, আল্লাহ হাফেজ।